নমস্কার। আমি কাছেই জীবন এই একটা চ্যানেলের পক্ষ থেকে আবার আজকে ভিডিও করতে বসলাম না পেরে। বন্ধুগণ, কদিন আগে আপনি দেখেছিলেন আমি একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছিলাম, কিন্তু এখন ভাবছিলাম যে কদিন পরে ভিডিও করব, কিন্তু আমি কদিন পরে আর চিন্তা করলাম না। আজকেই আমি সহ্য করতে না পেরে আজকেই ভিডিও করতে বসলাম। আমি শ্রীমতী মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমি বলতে চাই কয়েকটি কথা, যে কথাগুলো আমার নিজের বক্তব্যের। আমি একটা বর্ষিয়ান কর্মী তৃণমূল কংগ্রেসের। এখন আমি একটু বসে আছি, একটু কেন, মোটামুটি আপনি যখন ক্ষমতায় এসছেন, মানে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসছেন তখন থেকেই আমি বসে আছি। বেশ কিছু কর্মীদের, তৃণমূল কংগ্রেসের কর্মীদের বদান্যতায়, তারপরে যাই হোক, আস্তে আস্তে আমার হার্ট অ্যাটাকের জন্য আমৃতে 2টো স্টেন বসেছে। সেই স্টেনের জন্য আমি স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার করেছি এবং সেটা পেয়েছি। এবং তারপরে আমার 2025-এর ডিসেম্বর মাসে আবার হার্টে একটু অসুবিধা হয়, বুকে। আমি চেক আপ করতে গিয়ে শুনি আমাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে। আমি সেই ওপেন হার্ট সার্জারিটাও স্বাস্থ্যসাথী কার্ডের উপর ভিত্তি করে আমাকে করতে হয়েছে, এবং তার জন্য আমি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে শত কোটি প্রণাম দিলেও ভুল হবে। তার বাইরেও যদি কিছু থাকে, সেই অনুরোধ, সেই ব্যবস্থা আমি করার জন্য, এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডের অনুপ্রেরণায়, স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমি আজকে বেঁচে ফিরতে পেরেছি। শুধু তাই না, এই এই 2026-এ 2024-এ হয়েছিল আমার ওই ওপেন হার্ট সার্জারি, হ্যাঁ, এবং 2025-এ আবার 26-এ, এই কদিন আগে জানুয়ারি মাসে আমার হঠাৎ করে সেরিব্রাল অ্যাটাক হয়। তার জন্য আমি তড়িঘড়ি করে আমাকে আমার ছেলে কেপিসিতে নিয়ে যায়। সেটাও স্বাস্থ্যসাথী কার্ডেই আমার ব্যবহার করা হয়, এবং আমি সুস্থভাবে বাড়িতে ফিরে আসি। এখন আমার বক্তব্য হচ্ছে কতগুলো জিনিস নিয়ে, এটিও আপনারা মন দিয়ে শুনবেন, কেউ কাটবেন না। আমি একটা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি এর আগে অনুরোধ করেছিলাম, যারা কোনো কিছুর স্বার্থে এই দলটা করতে আসেনি, শুধু মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে দলটা করতে এসেছিল, হ্যাঁ, এবং মমতা ব্যানার্জির সমস্ত কাজকর্ম সব কিছু গরিবের জন্য যে তার সমস্ত মেহনতি দিয়েছিলেন, লড়াই চালিয়েছিলেন এই সিপিএমের বদান্যতার জন্য, সেই বদান্যতায় পশ্চিমবাংলার জনগণ মমতা ব্যানার্জিকে কঠোর পরিশ্রম করেছিলেন। মমতা ব্যানার্জি সেই পরিশ্রমের ফল স্বরূপ ক্ষমতায় এনেছিলেন 2011 সালে। আজকে দলটা চলছিল ঠিকই, ভালোই চলছিল, কিন্তু বেশ কিছু গদি মিডিয়ার জন্য, বেশ কিছু নেতার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতার জন্য আজকে মমতা ব্যানার্জিকে যে জায়গাটা এনে দাঁড় করিয়েছে। আশা করি কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গে আছে, নেতারা থাকুক আর না থাকুক। মমতা ব্যানার্জি কর্মী নিয়েই চলেন, কোনো নেতা নিয়ে চলেন না। এই হচ্ছে মমতা ব্যানার্জির সবচেয়ে ভালো গুণ। আজকে আমি সেই তখন থেকে, যেদিন 98 সালে দল তৈরি হয়, তখন থেকে আমি নিজে কর্মীদের সঙ্গে মমতা ব্যানার্জির
অনুপ্রেরণায় আমরা চমকাইতলা গেছি। কেশপুরে এই প্রচণ্ড ঝামেলার মধ্যে প্রচণ্ড ফাইট করে আমরা কেশপুরে গেছি, প্রচণ্ড ফাইট করে আমরা ছোটাঙাড়িয়ায় গেছি, হুগলির ফুরফুরা শরীফ গেছি। চারিদিকে আমরা ঘুরে বেরিয়েছি এবং প্রচণ্ড মানে আমাদের প্রতি আক্রোশ এবং এসছিল প্রতিহত করার জন্য। আমাদের সঙ্গে লড়াই করেছিল সিপিআইএমের বেশ কিছু দুষ্কৃতী। আজকে সেই লড়াইয়ে আমরা সামিল হয়েছি, পিছনে ফিরে আসিনি। এখন কথা হচ্ছে যেই কারণে আমি ভিডিওটা করতে বসলাম, দেখুন মমতা ব্যানার্জিকে আজকে দেখলাম। মমতা ব্যানার্জির কীরকম চালাকিটা দেখুন। মমতা ব্যানার্জি যে 80 জন বা 78 জন বিধানসভার এমএলএ হয়েছেন, আজকে সেই এমএলএগুলো নিজেদের বাঁচার তাগিদে সেই এমএলএগুলো কী করলো, কোটি কোটি টাকার সম্পত্তি করে সেই এমএলএগুলোকে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ওরা একটা দল তৈরি করলো বেশ কিছু এমএলএদের নিয়ে। তার মাস্টার মাইন্ড হচ্ছে ঋজব্রত ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায়, একটা মানে ছোকরা, যে নাকি সিপিএম থেকেও এসছে, ঘাট ধাক্কাতে দিয়ে ধর্ষণ কেসে জড়িত হয়ে তারপরে মমতা ব্যানার্জি ওকে কোলে তুলে নিয়েছিল যে ঠিক আছে থাক, মানুষ খারাপ হলেও তো ভালো হয় আস্তে আস্তে, সেই হিসেবে ওকে কোলে তুলে নিয়েছিল। ও যখন দেখে যে আমি মৌকাটা পেয়েছি, ও একটা অজুহাত খাড়া করে এবং যে সমস্ত বিধায়কদের সম্পত্তি প্রচুর পরিমাণে করেছে মমতা ব্যানার্জিকে সামনে রেখে এবং তাদের সামনে রেখে যে করেছে সম্পত্তি, সেই সম্পত্তি বাঁচানোর তাগিদে বিজেপির সঙ্গে ব্যাকডোর দিয়ে একটা কোলাবোরেশন করেছে। যেই কোলাবোরেশনটার জন্য আজকে তৃণমূল কংগ্রেসটা ভাঙার চেষ্টা করছে এবং কিছুটা ভেঙেও গেছে। বেশ কিছু এমএলএ ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় না ব্যানার্জি কি আছে, ওর সঙ্গে সদ্ভাব করে আলোচনা করে যে আমাদের সম্পত্তি যদি বিজেপি বাঁচায় তাহলে আমরা দরকার পড়লে বিজেপি যা বলবে সেইভাবেই কাজ করব, কিন্তু আমাদের সম্পত্তি যেন হাত না পড়ে। তার মধ্যে কয়েকজন আছে, বেশ কয়েকজন, মানে চিন্তা করা যায় না। তার মধ্যে প্রধান হচ্ছে একজন, সেটা শুভেন্দু অধিকারীর বলা জিনিস শুনছি যে ওর যে ছেলে, সে ছেলের নামে 90টা সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি বাঁচাতে হবে জাভেদ খানকে। এই সম্পত্তি বাঁচানোর জন্য জাভেদ খান ওদের দলে নাম লিখিয়েছে। সেরকম অনেক নাম লিখিয়েছে, ভালো কথা করেছে। আমি ফিরদৌসী বেগমকে, প্রাক্তন এমএলএ ফিরদৌসী বেগমকে শুধু একটাই কথা বলতে চাই, ম্যাডাম আপনি যদি মনে করেন যে আপনি কর্মীদের সঙ্গে আছেন, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তাহলে একটু দয়া করে আমাকে জানাবেন। আমার যত কষ্টই হোক, আমার ওপেন হার্ট সার্জারি হোক, সেরিব্রাল অ্যাটাক হোক, যাই হোক, এই রিসেন্ট আমি পরশুদিন আমার চোখের অপারেশান হয়েছে, ডান চোখের ছানি কাটিয়ে এসেছি। যতই হোক, যদি একবারে একটু আমাদের জানান এবং কর্মীদের সঙ্গে বসে যদি একটু একটা মিটিং ডাকেন, আমাকে যদি জানান, আমি নিশ্চয়ই যাব। যত কষ্টই হোক, যত যাই হোক, যাব। খালি একটাই কথা সবাইকে বলে দিন যারা কর্মী আছে, আমাদের নেতা দরকার নেই, আমাদের কর্মী দরকার। আর কর্মী পেলেই মমতা ব্যানার্জি থাকবে, বাংলার বাঘিনী থাকবে, সে কখনো বিড়াল হয়ে যাবে না। আমি গড়িয়া টাউন শুধু তৃণমূল কংগ্রেস বলে না, আমি আপামর সমস্ত কর্মীদের, তৃণমূল কংগ্রেস কর্মীদের
উদ্দেশ্য করে একটাই কথা বলছি, এবং যারা আমার মতো বর্ষিয়ান বসে পড়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, তারা যদি আপনারা আমার মতো করে আবার সবাই জেগে ওঠেন, মমতা ব্যানার্জিকে আবার সেই জায়গাটায় ফিরে আসার বিন্দুমাত্র অসুবিধা হবে না, যতই ওর নেতা যাক সম্পত্তি বাঁচানোর জন্য। কারণ আমরা নেত্রীকে জানি, নেত্রীকে চিনি, আমরা দেখেছি বিগত দিনের নেত্রী কীভাবে কষ্ট করেছে, কীভাবে সংগ্রাম করেছে। কারণ নেত্রী রাস্তা থেকে উঠে এসছে, নেত্রী সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেনি। তাই আমি চাই সমস্ত বর্ষিয়ান নেতা যারা আছেন, তারা হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সবাই নামুন, আপনারা নামুন। একটা মিটিং ফিরদৌসী বেগমকে বলবো, আপনি একটা মিটিং ডাকুন, সমস্ত কর্মীরা, সমস্ত বর্ষিয়ান কর্মীরা, সমস্ত যারা বসে যাওয়া কর্মী আছেন আমার মতো, তারা সবাই মিলে নামবো, সবাই মিলে, যত কষ্টই হোক। খালি আপনি একটা মিটিং ডাকুন। আর কোনো নেতা, অন্য কোনো নেতা মন্ত্রী কাউকে আমাদের দরকার নেই। আমরা শুধু একটাই কথা বলবো, মমতা ব্যানার্জিকে যদি ভালো লাগে তাহলে এসো, অবশ্যই অবশ্যই, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। দেখুন, আজকে মমতা ব্যানার্জির বয়স হয়েছে, তারও আস্তে আস্তে শরীরের জোর ক্ষমতা একটু কমে যাচ্ছে, কিন্তু সেই জোর ক্ষমতার জন্য তো একজনকে দরকার। আমরা সেনাপতি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা মেনে মমতা ব্যানার্জিকে সৌজন্যে অভিষেক ব্যানার্জির তত্ত্বাবধানে আমরা তৃণমূল কংগ্রেসই করব। দেখি ওদের কত বড় ক্ষমতা, ওরা লোগো চুরি করবে। এখন ওরা লোগো সম্বন্ধে বলছে, আমার লোগো, কে একজন বলছে যে আমি লোগোটা বানিয়েছি, মমতা ব্যানার্জি চুরি করে নিয়েছে। হ্যাঁ, এতদিন বললেন না কেন? তখন তো মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল না, যখন আমরা দলটা তৈরি করি, তখন তো বলতে পারলেন না। এখন বলছেন একটা বানিয়ে অজিত পাজাত করেছে, এসছিল, সে আমার এই লোগোটাকে বানাতে বলেছে, আমি তারপরে বানিয়েছি। তারপরে দেখি মমতা ব্যানার্জি এইটা নিয়ে ঘুরছে, বলছে যে মমতা ব্যানার্জি, মানে কতগুলো ফ্রডের একটা ধারা থাকে। এরকম মানে অমানসিক ফ্রড চিন্তা করা যায় না। মানে যেহেতু দিদি আমাদের আজকে একটু ব্যাক এসছে, সেহেতু সবাই একদম চেপে ধরছে। আমি আপনাদের সবার কাছে মানে উদ্দেশ্য করে বলছি, আমি সেদিনও শুনলাম বাবন ব্যানার্জি এর আগেও একবার মমতা ব্যানার্জির উপর আক্রোশ সৃষ্টি করেছিল। যেই দিদি বলল যে আজ থেকে আমি ওকে আমার ভাই বলে মানব না, এবং আপনারা ওকে মানবেন না, এটাই আমার শেষ কথা, তখন দেখি মিউ করে, না আমার ভুল হয়ে গেছে, আমি যত অন্যায় করি, দিদি আমাদের মায়ের মতো, দিদি আমাদের এই। এখন আবার কালকে দেখলাম উনি আবার বলছে, না আমার শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার অনেক কথা হয়, এই হয়, যথেষ্ট সম্মান সে আমাকে দিয়েছে, এই করেছে, মানে একটা রাস্তা খোলা রাখছে। দিদি যাক, আপনার ভাইটা তো, আমি জানি আপনার ভাইরা কি করিতকর্মা মানুষ, সে আমি জানি, আমি দেখেছি। কারণ আমি রাত্রি 11টা, 11:30, 12টা, 12:30 পর্যন্ত আমি আপনার বাড়িতে থাকতাম, সমস্ত মিটিং করে। আমার পরিচয় দরকার ছিল না। আমি একজনের নেতৃত্বে পঙ্কজ ব্যানার্জিকে মেনে আপনার দলটা আমরা করতাম। তাই সমস্ত জায়গায় আমরা মিটিং করে আপনার বাড়িতে রোজ আমাদের ডিউটি ছিল 10:30 থেকে 11টার মধ্যে যাওয়া, এবং সেখানে গিয়ে ঘণ্টাখানেক কি 1.5-2 ঘন্টা কাটানো, তারপরে আমার বাড়ি ফেরা। ওই পাঞ্জাবি হোটেল চায়ের দোকানে চা খেয়ে আমরা বাড়ি ফিরতাম। তখন দেখেছি আপনার ভাইদের কুকীর্তিগুলো কী আপনাকে কেন্দ্রের মন্ত্রিত্ব নেওয়ার জন্য, কয়লা মন্ত্রিত্ব নেওয়ার জন্য আপনাকে কী করেছে, আমি সব জানি। সুতরাং বিচলিত হবেন না দিদি, একদম বিচলিত হবেন না। আমি হয়তো শারীরিক কারণে হয়তো অনেক জায়গায় যেতে পারবো না দূর দূরান্তে, কিন্তু আমি কলকাতার মধ্যে হলে বা কলকাতার আশেপাশে হলে আমি নিশ্চয়ই যাব। আমার স্টেজ দরকার নেই, আপনি যেখানে আছেন আমার স্টেজ দরকার নেই, আমি কর্মী হয়েই বসে থাকব, কিন্তু শুনবো। আমার কাজ হবে
আমার সমস্ত বর্ষিয়ান যারা কর্মী আছেন তাদেরকে, যারা বসে আছে তাদেরকে নামানো, আর যারা বর্ষিয়ান কর্মী আছেন কতগুলো বদমাশের জন্য এই গড়িয়াতে বলুন, আর বেশি অনেক জায়গায় দেখেছি যারা সেতে ধান্দাবাজির জন্য এসেছিল তৃণমূল দলটা করতে, আমি তাদেরও দেখেছি। আমাদের কিন্তু কিছু পাওয়ার নেই, আমরা টাকা দিয়ে সংসার ফেলে রেখে আমরা দলটা করেছি। কিন্তু এই জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে, যারা বসে আছে তাদেরও কিন্তু খুব কষ্ট হচ্ছে দিদি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার দু একজনের সঙ্গে কথা হয়েছে তো, মানে দায়িত্ব নিয়ে বলছি যে বেশ প্রচুর হাজার হাজার কর্মী বসে আছে সম্মান না পেয়ে। টাকা পয়সা চাইনি, সম্মান, যে আমরা শুধু সম্মানটা চাই, দিদিকে আমরা ঠিক জায়গায় দেখতে চাই। হ্যাঁ, একজনকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় বলছে যে আমরা মমতা ব্যানার্জিকে দিদিকে আমরা এখনও মানি, খালি মানি না অভিষেককে। কেন? ও কি করেছে? হ্যাঁ, তুমি আয়নার দিকে তাকিয়ে দেখো না, তুমি কি করেছো অভিষেকের দিদির হাত মাথায় থাকাতে, আর অভিষেক কি করেছে? ভালো কথা, অভিষেক এই করেছে সেই করেছে। অভিষেক, সিবিআই তো দিল্লি পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। হ্যাঁ, গিয়ে চেষ্টা করছে ওকে লকআপে ভরার, কিন্তু তা ভরতে পারোনি, কিছু করতে পারেনি। ও বহাল তবিয়তে আছে। কি আছে, ওর বাড়ি থেকে সিকিউরিটি তুলে নিয়েছো, সেই নিয়েছো, ওকে মারার ধান্দা করবে। হ্যাঁ, এই তো আমি বলছি, দিদিকে বলছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনার অত ভয় করার দরকার নেই। আপনি একটা কাজ করুন, বেছে কিছু কর্মী যাদেরকে আপনি অথেন্টিক মনে করবেন, আপনি আর দিদি অথেন্টিক মনে করবেন, তাদেরকে আপনি সিকিউরিটি হিসেবে রেখে দিন। দেখুন, তাদের থেকে ভালো কাজ করবে। আমাদের গুলি বন্দুক দরকার নেই, আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আপনার সঙ্গে থাকা সেই সমস্ত কর্মীকে। হ্যাঁ, সেই সমস্ত কর্মী আপনার যেরকম ওরা বলছে 20টা গাড়ির কনভয়। হ্যাঁ, আরে 20টা গাড়ির কনভয় তো এখন তোর সঙ্গেও যায়, তো যায়। আমি নাম করছি না। হ্যাঁ, এরকম 20টা গাড়ির কনভয় অনেকের সঙ্গে যায়, আমরা দেখি, চোখ দিয়ে দেখি, অন্ধ না কিন্তু। এবং আরও ভালো করে দেখার জন্য ছানিটা অপারেশন করেছি। দিদি, আপনি একদম ভেঙে পড়বেন না। আপনাকে একটু মানসিকভাবে ভেঙে পড়তে দেখছি আমি, তাতে আমাদের খুব খারাপ হচ্ছে, খুব খারাপ লাগছে। একদম দয়া করে ভেঙে পড়বেন না, হাত জোর করে বলছি। বহু কর্মী আছে বর্ষিয়ান, বহু কর্মী বসে খালি আমরা দেখছি কবে আমরা নামবো, সেই সুযোগটা খুঁজছি। এবং বহু কর্মী আছে যারা মানে টাকা দিয়ে, দলের জন্য টাকা খরচা করে রাজনীতি করেছে। এমনও দিন গেছে আমরা দুপুরবেলা ভাতের জায়গায় মুড়ি খেয়ে কাটিয়েছি, মুড়ি চানাচুর। আজকে আমাদের দাঁত পড়ে গেছে, চেবাতে পারি না, কিন্তু জল তো খেতে পারি, বিস্কুট তো জলে ভিজিয়ে খেতে পারি, কোনো অসুবিধা নেই দিদি। আমি বলছি, যদি ফেরদৌসী বেগম মহাশয়া, আপনি যদি মনে করেন যে আপনি দিদির সঙ্গে থাকবেন, অভিষেক ব্যানার্জিকে সেনাপতি হিসেবে মেনে, ওয়েলকাম। তাহলে আপনি আমাকে ফোন করতে পারেন, আমি আপনার সঙ্গে ঠিক গিয়ে দেখা করব। আপনাকে আমার করতে হবে না, আমি দেখা করব। খালি দেখব সোশ্যাল মিডিয়াতে যে আপনি এই বক্তব্যটা রাখছেন, তারপরেরটা আমি আপনার বাইরেও আমি দেখে নেব। শুধু সোনারপুর উত্তর না, সোনারপুর দক্ষিণ না। শুনুন, আমি না, যখন আমার বয়স 35-36 এরকম ছিল, আমার একটা হবি ছিল সমস্ত দুনিয়া ঘুরে বেড়ানো, সারা পশ্চিমবাংলা, এখানে সেখানে ওখানে, হাওয়া বোঝার জন্য। কি হাওয়া বোঝার জন্য? কেন জানেন? অবাক হয়ে যাবেন। এই সিপিআইএমের পার্টি আমার একটা জমি গড়িয়াতে ঘিরে ফেলেছিল, 6 কাঠা জমি। যাকে দিয়ে ঘিরিয়েছিল তাকে বলেছিল যে তুমি
দু কাঠা নেবে, আমরা পার্টির তরফ থেকে আমরা 4 কাঠা নেব। এবং সিপিএম ওকে সহযোগিতা করছিল। এক বাবা জানতে পেরে যখন আসলো বাবা দেখতে যে কী সর্বনাশ, তখনই ওই সিপিএমের একটা বউ খেজুর গাছ কাঠারি দিয়ে বাবার মাথায় কোপ মেরেছে। কোপ মারার পরে বাবার হাতে করে আরেকজন ছিল যতীন কাকু বলে, সেই তাকে মাথায় রুমাল চাপা দিয়ে বাবা হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল থেকে সেলাই করে 17টা সেলাই পড়েছে এই সিপিএমের মারের, হারমাদদের মারের। সেই সেলাই অবস্থায় তখন সোনারপুর থানা ছিল, সেখানে কমপ্লেন করতে যাওয়ার সময় দেখে যে ভদ্রেশ্বর মণ্ডল বসে আছে ওইখানে। উল্টো আমার বাবাকে লকআপে ঢুকিয়ে দিল। কি না, আপনি ও মহিলার পেটে লাথি মেরেছেন। আমার বাবা লাথি মারা তো দূরের কথা, জীবনে কোনোদিন আমাদের জ্ঞান অবস্থায় দেখেছি আমরা কোনোদিন বাবার সঙ্গে কাউকে মার তো দূরের কথা, ঝগড়া করতে দেখিনি। আপোষে নীরবে সরে এসছে, কোনো ঝগড়া করেনি। তাকে মাথায় মেরে দিয়েছে। আমরা যদি বাবা আগে গেছিল ওই ঘেরার মধ্যে, আর আমরা ছিলাম একটু দূরে। বাবা, আমি যদি জানতে পারতাম যে এরকম একটা ওদের পজিশান আছে, করে ফেলতে পারে, তাহলে ওই দা দিয়ে আমি মানে কয়েকটাকে সিপিএমের কয়েকটাকে গলা নাবিয়ে দিতে পারতাম। তখন আমার বয়স 30-35, নাবিয়ে দিতে পারতাম সিপিএমের কতগুলো গলা, কোনো অসুবিধা ছিল না। কিন্তু সেই সুযোগটা আমি পাইনি। ও মেরে দিয়েই ও লম্পট, একদম চম্পট। ঠিক আছে, আমি ইচ্ছা করলে পরে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো বদলা নিতে পারতাম, কিন্তু ওই দিদি একটা কথা বলে দিয়েছিল যে বদলা নয় বদল চাই। আমি নিজে হজম করেছি সেই জিনিসটা, আর তাকিয়ে দেখেছি। আর বলেছিলাম একজনকে, এবার যদি আমি তো সেই মারের বদলাটা নিই কেমন হবে? তুই তো 17, তোর মা তো 17খানা সেলাই ফেলেছে আমার বাবার মাথায়, আমি তোর মাথায় 2-4টে ফেলাই অন্তত। হ্যাঁ, বলেছি হাসতে হাসতে, কিন্তু আমি কিছু করিনি। কেন, দিদি আমাদের বলেছে বদলা নয় বদল চাই। চেপে গেছি দাঁতের দাঁত লাগিয়ে। সুতরাং সেই জিনিস আর সহ্য করা যায় না। দিদি, আপনি যাকেই বাঁচবেন দয়া করে আপনি নিজে, আমি এটা মানে আপনাকে জ্ঞান দিচ্ছি না, এটা আমার অনুমান, যেহেতু আমি একটা বহুদিনের কর্মী। আমরা আগে কংগ্রেস করতাম, মানে প্রত্যক্ষভাবে করিনি, পরোক্ষভাবে কংগ্রেসকে সাপোর্ট করতাম, তাই একটা জ্ঞান আমার আছে। আরেকটা কথা হচ্ছে, আমার মা নিজে পার্টি করতো। আমার মা বিএসপি পার্টি করতো। মা বেশ কয়েক জায়গায়, যাদবপুর কেন্দ্রে, তারপরে কাঁথিতে মা ভোটে দাঁড়িয়েছিলেন, এমপি ভোটে। হ্যাঁ, দাঁড়িয়েছিলেন। সেই রক্ত আমার মধ্যে আছে, আমার দাদার মধ্যে আবার নেই। যাই হোক, আমি বলছি দিদি, একদম চিন্তা করবেন না, একদম। আর এই সমস্ত গান্ডু, যেটা বলতে যাচ্ছিলাম, আপনি একটা কাজ করুন, ওই একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তদন্ত কমিটির নিজের গঠন করুন। আপনার নিজের পার্সোনাল থাকবে ওটা, শুধু অভিষেক আর আপনি জানবেন কোথায় কি হচ্ছে। এই পার্সোনাল কমিটিটা তৈরি করে আপনি নেমে যান দিদি। এই যে ওয়াই চ্যানেলে আপনি নেমেছেন, আমি যেতে পারিনি, কিন্তু আপনার সমস্ত বক্তব্য আমি শুনেছি। কুণালবাবু ওখানে অসুস্থ হয়ে গেছেন, মদনদাকেও দেখেছি, আরও কয়েকজনকে দেখেছি। খুব ভালো কথা। যে আমি বলছি তো, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে, নেতাদের উদ্দেশ্যে বলছি, একটা বর্ষিয়ান কর্মী হিসেবে, আপনারা যদি কোনো দলে যেতে চান, তৃণমূল কংগ্রেসকে ঝরে চলে যান দিদি। কিন্তু মনে রাখবেন, একটা ছিল এক সময়, একটা দিদি, সমস্ত 42টার মধ্যে কিন্তু দিদি একটা ছিল, আর সেই দিদি কিন্তু একটার থেকে হয়ে গেছে 30-35টা। সুতরাং কর্মীরা যদি থাকে, কোনো নেতার আমার দরকার নেই। তাই দিদি বলছি, আমি জ্ঞান দিচ্ছি না, জ্ঞান ভাববেন না, কেন কষ্ট আমাদের আমাদের খুব কষ্ট, কি বলবো, হয়তো চোখের জল তো ফেলতে পারছি না, কিন্তু খুব কষ্ট।
দয়া করে সেনাপতিকে বানিয়ে অভিষেককে সেনাপতি বানিয়ে আপনি একটু নামুন দিদি, কারণ আপনার চেহারার যা কন্ডিশান আমি দেখছি, আমার সহ্য হচ্ছে না। আপনি প্লিজ নামুন, তারপরেরটা কর্মীদের উপর ছেড়ে দিন। এবং খালি যেই রকম করেছিলেন চমকাইতে চলো, কেশপুর চলো, ছোটো আঙারিয়া চলো, ফুরপুরা শহীদ চলো, কিচ্ছু চিন্তা করতে হবে না। আপনি অভিষেককে সেনাপতি হিসেবে নামিয়ে আপনি খালি ডিরেকশানটা দিন এবং ওদেরকে বলে দিন যে সেনাপতি অভিষেকেই থাকবে, মেন আমি থাকবো ওর সঙ্গে। সুতরাং অভিষেককে ছাড়ার কোনো প্রশ্ন নেই, অভিষেককে ছাড়ার কোনো প্রশ্ন নেই, একদম পরিষ্কার কথা। এটা আমি বলে দিন দিদি। আর বেশি কিছু বলছি না, যদি দরকার হয় আবার সোশ্যাল মিডিয়ায় আসবো। আর সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন, হাত জোর করেও অনুরোধ করছি, যারা বসে আছেন আর যারা ভয়ে একটু সিটিয়ে আছেন, দেখুন আমরা সিপিএমের সঙ্গে লড়াই করে আমরা এই জায়গাটায় আজকে এসছি, মমতা ব্যানার্জি আজকে এই জায়গাটায় এসছে। সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পেলেই ভয় পাবেন, ভয়ে আরও জড়সড় হয়ে যাবে, দরকার ভয় পাবেন না। কিন্তু একটা কাজ করতে হবে ট্যাক্টফুলি, হুড়ুং তারুং মার দাঙ্গা করলে হবে না, কিন্তু কাজ করতে হবে ট্যাক্টফুলি। কারণ ভোটে আমি আপনাকে বলছি, আমি অনেক অ্যানালাইসিস করেছি দিদি, অনেক অ্যানালাইসিস করেছি। আর যারা আমার বক্তব্যটা শুনছেন, আমি বলছি আপনাকে নিশ্চিন্তে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভোট হয়নি, এই ভোট হয়নি। এই ভোটে যতটা পাবলিক পেরেছে দিয়েছে, মাঝখানে কয়েক ঘন্টা পরে টুকটুক করে সব ভয় দেখিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা সব ভয় দেখিয়ে তুলে দিয়েছে সে বুথ থেকে। কেন, দায়িত্ব ছিল তো ওদের, এইটা মানে নিতেই হবে, এই পশ্চিমবাংলা এবার আমাদের নিতেই হবে। সুতরাং কিছু পাঠিয়ে দিয়েছে, এইবার তারপরে যা হয়েছে ছাপ্পা একদম করে দিয়েছে, টাক মেরে দিয়েছে। এইটা দ্বিতীয়বার করেছে, করে লাস্ট কী করেছে, বুথে এই স্ট্রং রুমে, ওই স্ট্রং রুমেই যা কায়দা করে নিয়েছে একদম। আমি চ্যালেঞ্জ করে বলছি, একটা বর্ষিয়ান কর্মী হিসেবে চ্যালেঞ্জ করে বলছি এই সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে, যে আপনাদের বুকের পাটা যদি থাকে, বুকের দম যদি থাকে, কোনো অ্যাডভার্টাইজ দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, আপনারা মিটিং করুন, আমরা কোনো পোস্টার লাগাবো না, আপনারাও কোনো পোস্টার লাগাবেন না, ভোট করুন। ক্ষমতা বুকের পাটা যদি থাকে, বাপের বেটা হলে ভোট করুন। হ্যাঁ, মানে 4 ভাগের 1 ভাগ ভোট আপনারা পাবেন না, 1 ভাগ। আমরা সব জানি, দেখি, আমাদেরও আমরা অ্যানালাইসিস করার ক্ষমতা আছে, কারণ আমরা মানে সোনার চামচ নিয়ে জন্মাইনি, আমরাও ভোট কীভাবে করতে হয় আমরা জানি, সিপিএম কীভাবে করেছিল সেটাও আমরা জানি। হ্যাঁ, কানু সান্যাল কীভাবে মারা গেছিল সেটাও আমরা জানি, জ্যোতিবাবু কী করে সরকারে আসলো সেটাও আমরা জানি। হ্যাঁ, প্রণব দাশগুপ্ত জ্যোতিবাবু এরা কীভাবে কখন দলটা ভাগলো সেটাও আমরা জানি। সুতরাং আমাদের এসব আমরা মানে যারা পুরনো কর্মী আছে তাদেরকে শেখাতে আসবেন না কোনো দিন, একদম শেখাতে আসবেন না নির্বাচন কমিশন। আমরা জানি ভোটটা কীভাবে করেছেন আপনারা দিদি, তাই বলছি। সবাই জানে দিদি, আমি আপনাকে এত বড় কথা বলছি, বেশ কর্মীরাও যেরকম জানে, আমরা তো জানি কীভাবে ভোটটা করেছে, এবং কর্মীরাও জানে। আর ভোট আপনার পক্ষে একদম মানে 60% 70% গেছে, সেইটাকে ওরা উল্টে করে দিয়েছে। আপনি যেটা বলছেন বারবার করে, কেন গদি ছাড়বো, ওরা তো আমাকে হারাতে পারেনি, সত্যিই তো হারাতে পারেনি। আরেকটা কথা বলে দিচ্ছি, এই কোরিয়ার বুকে
কে কি পয়সা খেয়েছে, কে কি পয়সা করেছে, কে কোটি কোটি টাকা কামিয়েছে আমার দেখার দরকার নেই। আমি একটা জিনিস দেখি, সোনারপুর উত্তরে ফেরদৌসী বেগম কাজ কতটা করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি দিদি, আমি একটা ভর্সিয়ান নেতা, আর ফেরদৌসীর সঙ্গে আমার মানে হয়তো 9 বছরে 2-4 বছরে একবার দেখা হয়, একটু মানে 2 মিনিটের জন্য কি 1 মিনিটের জন্য বলে যে দাদা ভালো আছেন, আমি যে হ্যাঁ, আর আসুন কলে মিটিং মিটিংয়ে আসুন, আমি যে হ্যাঁ, কিন্তু আমার শরীরে খবর তো ওকে আমরা জানাইনি। ও যা কাজ করেছে, বহু বিধায়ক বা কয়েকজন যে মন্ত্রী হয়েছে সেই কাজও করতে পারেনি, ওর মতো কাজ করতে পারেনি। ও যা কাজ করেছে, রাস্তাঘাট বলুন, বিউটিফিকেশান বলুন, শ্রমিকদের জন্য বলুন, হকারদের জন্য বলুন, মানে স্বাস্থ্য ব্যবস্থার জন্য বলুন, সমস্তভাবে যা করেছে চিন্তা করা যায় না। সুতরাং ও হাঁটতে পারে না, এত বড় কথা বলছি, এই একটা হাঁটতে পারে না। দেবব্রত মজুমদারও হাঁটতে পারে, কিন্তু ও হাঁটতে পারে না। আমি খোলাখুলি বলছি দিদি, হাঁটতে পারে না। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল কথা বললাম। আমার অনুরোধ দিদি, যদি আপনার কাছে এই ভিডিওটা পৌঁছায়, আমাকে আপনি যদি ডাকেন, আমি যাব। আমার কোনো পদ দরকার নেই, আমি কোনো পদে যেতে চাই না, আমি যাবো না, প্লিজ দিদি। শুধু আমাকে একটু এইটুকু দেবেন, যাতে যেই জায়গায় গণ্ডগোলটা, সে চেষ্টা করব কিছুটা মেটাতে, আর যেই জায়গায় ঘাবলাবাজি হচ্ছে সেই খবরটা আপনাকে পৌঁছে দেবো। আমার আর দায়িত্ব থাকবে না, চেষ্টা করব করার, কোনো হুড়ুম কারুম কিছু না। আমি যেখানে ঘাবলাবাজি হচ্ছে আর যেখানে দল ভাঙানোর চেষ্টা করছে, সেখানে আমি রুখে দিতে পারবো। জোর করে না, এগুলো জোর করে হয় না, এগুলো সেইভাবে বুঝিয়ে রেখে দিতে হয়। এই ভুলিয়ে বালিয়ে ভাঙানো নিয়ে যাওয়ার জন্য সেটা হবে না। খালি আমাকে এইটুকু অনুভূতি যদি আপনি দেন, আমি শুধু ফেরদৌসীর এলাকা না, আমি তামাম এলাকা, আমার দুটো পয়সা লাগবে না, বাস ভাড়া, অটো ভাড়া, এই ভাড়া সেই ভাড়ায় লাগবে না, আমি নিজের থেকে করব। আমি দেখব, লিখে খবরটা আপনাকে দেবো, খবরটা অভিষেককে দেবো। এটা হচ্ছে আমার নীতি। আর যেখানে মিটিং মিছিল করার, যেগুলো নেতৃস্থানীয় যেগুলো হবে, যেগুলো করবে, সেখানে আমি নিশ্চয়ই যাব। হাজার কষ্ট থাকলেও কাজ যাব। আমার একটু হাঁটতে কষ্ট হয়, এই সেরিব্রালের জন্য কথা বলতেও কষ্ট হচ্ছে, যাতে আমার এরকম টোন ছিল না দিদি, এরকম টোন ছিল না। না তো বোঝেন না, আমি চমকাইতলা গেছি, কেশপুরে গিয়ে ফাইট করেছি। এই সিপিএমের হাতে ছিল ওদের সব AK-47, আর আমাদের ছিল ঢেলা। আপনি মনে করুন, সেই সময় রাস্তার দুপাশে কিন্তু বোল্ডার রাখা ছিল রাস্তা করার জন্য, লাল মাটির বোল্ডার ছিল। সেই বোল্ডার চুলে আমি গামলায় নিয়ে নিয়েছিলাম এদেরকে ঝাড়ার জন্য, কেন সামনের কাজ ভেঙে গেছে। সেই বোল্ডার নিয়ে খালি গায়ে করে নিয়েছিলাম, সাদা জামা ছিল, করে নিয়েছিলাম যাতে দেখতে না পায়, বাসের লাইট নিভিয়ে দিয়ে এরকম করেছিলাম। কেন ওরা এতটাই হিংস্র হয়ে গেছিলো, সেই সময় আমিও হিংস্র হয়ে গেছিলাম। আমি দেখেছি, তাই সেটা হচ্ছে কেশপুরে। আর চমকলের চলার দিন বৃষ্টি হয়েছিল খুব, সে বৃষ্টির মধ্যে গিয়ে আপনার ওখানে ভিজতে গেছি। বাস এক জায়গায় 1 কিলোমিটার হেঁটে আমরা গেছি। ছোটো আঙারিয়ার যে ঘরটা, সেই ঘরটাও আমরা দেখে এসেছি। কী করেছে, কীভাবে 14টা লাশ কীভাবে হাবিশ করে দিয়েছে। সিপিএমের আমি জানি তো, সিপিএমের যদি কাউকে সরাতে হয়, বা একটা বাড়ি যদি সরাতে হয়, একটা টোটাল পরিবারের যদি সরাতে হয়, ওরা মানে আলিবুদ্দিন স্ট্রিটে ওরা ডিসিশান নেবে, নিয়ে ওই বস্তুটির উপর অ্যাটাক করবে, কেউ জানতে পারবে না কে কী করেছে, বডিও পাবে না। এই হচ্ছে সিপিএম। তা আমরা সিপিএম চিনি না?
যে নাকি এইভাবে আমাদের যখন পার্টি অফিসে বসতাম এইভাবে যেত, সব এইভাবে যেত ভয়ে, যদি তৃণমূল করতে গিয়ে যদি সিপিএম দেখে ফেলে তাহলে তো মারবে। আমরা কিন্তু এইভাবে থাকতাম না, আমরা বুক ফুলিয়ে থাকতাম। আরে একবার তো মরণ হবে, এই তো আমার বউ নয় একবার বিধবা হবে, আর তো হবে না। ঠিক আছে ম্যাডাম, আরও অনেক কথা আছে, আমি দেখি একের পর এক দেখে আমি আবার সব সোশ্যাল মিডিয়ায় আবার দেবো বক্তব্য রাখবো, বক্তৃতা না বক্তব্য রাখবো। আমার মুখে কথা বলতে একটু কষ্ট হয় ওই সেরিব্রালের জন্য। যাই হোক, আমি সেই অবস্থায় বলবো, সব যাক, যদি পরিষ্কার বলে দিন যারা যাবার তারা চলে যান, আমার কর্মীরা আমার সঙ্গে আছে, ব্যাস একটাই কথা। অভিষেককে বলছি, অভিষেক তোমার থেকে আমি অনেক বড়, তোমার বাবার থেকেও মনে হয় আমি বড়, আমার 66 ইয়ার্স ওল্ড। তোমাকে আমি বলছি, তুমি একটাই কথা বলবে, আমাদের সঙ্গে কোন নেতা আছে, কোন ভাতা আছে, কোন কী আছে, আমাদের দরকার নেই। যাদের যাওয়ার তারা চলে যাক, আর যারা থাকবে তারা একদম আমাদের আমাদের ডিরেকশানে, আমাদের ব্যবস্থাপনায়, আমাদের দলের ব্যবস্থাপনায় গরিব মানুষের জন্য, মুসলিম মানুষের জন্য, নানা ভেদাভেদ না করে নানান মানুষের জন্য আমরা করব। যতদিন আমার পিসির শরীরে রক্ত চলাচল করবে, একটাই কথা, লাস্ট একটাই কথা বলে বিদায় নেই। দিদি, जब तक सूरज चाँद रहेगा দিদি আপকো নাম रहेगा, এই একটাই কথা। কারণ আপনি রাস্তার থেকে আপনি উঠে এসছেন, সোনার চামচ নিয়ে নয়। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।